এ ব্যাপারে সাইমন ভাইয়ের বক্তব্য শুনবো। বিগ পাওয়ার পলিটিক্স, ইউএস চায়না রিলেশন এবং বাংলাদেশের অবস্থান আসলে আমাদের কোন দিকে বা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করা উচিত। ধন্যবাদ সাইফুর বাব। আমার কাছে মনে হয় যে বর্তমান পৃথিবীতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অবস্থান কি হবে সেটা ঠিক করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অর্থাৎ বর্তমান গ্লোবাল যে পলিটিক্স রয়েছে সেই পলিটিক্সে বাংলাদেশ কোন দিকে যাবে অথবা কোনো দিকে যাবে কি না, তাই না? তো এখন আমরা ভবিষ্যৎ যে প্রজেকশন দেখছি তাতে আমরা চায়নার এক ধরনের রাইজ দেখছি এবং গত এক দশক ধরেই আমরা যখন যুক্তরাষ্ট্রে পড়াশোনাও করতে গিয়েছি তখনও দেখেছি যে আমাদের আইআর ক্লাসের একটা বড় আলোচনার বিষয়বস্তু থাকতো যে আসলে ভবিষ্যৎ পৃথিবীতে চায়নাকে আমরা কিভাবে ডিল করব, তাই না? তো এখন বাংলাদেশ এমন একটা ভূ রাজনৈতিক অবস্থানে রয়েছে যেখানে চায়না আমাদের প্রতিবেশী, একদমই কাছাকাছি চায়না। আপনি যদি চিকেন স্নেকে ওখানে দেখেন তাহলে ৭৫ কিলোমিটার মতো ডিস্টেন্স, নিয়ার নেইবার। হ্যাঁ, একদমই নিয়ার নেইবার। আবার আমরা যেই রাজনীতি করি এবং বৈশ্বিক রাজনীতিতে আমাদের যে অবস্থান সেখানে যুক্তরাষ্ট্র আমাদের খুব কাছাকাছি। এখন এই দুই অবস্থানের মাঝামাঝি আমরা কিভাবে আমরা সিদ্ধান্ত নিব, এটা বুঝতে গেলে আমি একটু আইআর কয়েকটা থিওরি নিয়ে একটু কথা বলি। আমরা জানি যে বেসিক আইআরে 3টা থিওরি রয়েছে, তাই না? এটা রিয়ালিজমের থিওরি রয়েছে, লিবারালিজম রয়েছে, কনস্ট্রাকটিভিজম রয়েছে, আরও কিছু ছোটোখাটো রয়েছে, মার্কসিজম রয়েছে, ফেমিনিজম রয়েছে। আমরা এই 3টা নিয়ে যদি আমরা একটু আলাপ করি, তো নর্মালি আমরা যখন বৈশ্বিক রাজনীতির ফ্রেমওয়ার্ক আলোচনা করি আমরা চেষ্টা করি যারা আইআর নিয়ে কাজ করি যে কোনো একটা থিওরির মধ্যে ফেলে সেটাকে বিশ্লেষণ করার। কিন্তু আসলে যে রিয়েল লাইফে যেটা, হ্যাঁ, বাস্তবিক জীবনে কখনো একটা নির্দিষ্ট থিওরির মধ্যে একটা দেশের কার্যক্রমকে কিন্তু পুরোপুরি ফেলা যায় না। তো রিয়ালিজম কি বলছে আমাদের? রিয়ালিজম বলছে যে যে পলিসিটাতে আপনার ন্যাশনাল ইন্টারেস্ট হবে, সেলফ ইন্টারেস্ট হবে প্রধান বিবেচ্য বিষয়। আমি যদি খুব ছোট করে বলি, একদম ওই যে থুসিডিডাস থেকে শুরু করে মার্গন্থ থেকে শুরু করে পরে কিসিঞ্জার পর্যন্ত এই যে ডেভেলপমেন্ট, অফেন্সিভ রিয়ালিজম, ডিফেন্সিভ রিয়ালিজম, এই যে ডেভেলপমেন্ট, মূল কথা একটাই, সেটা হচ্ছে আপনার প্রায়োরিটি কী? আপনার প্রায়োরিটি হচ্ছে জাতীয় স্বার্থ, তাই না? আপনার নিজের স্বার্থটা সবার আগে। এখন আমি যদি লিবারালিজমের দিকে দেখি সেখানে বলছে কি যে আমার প্রায়োরিটি হচ্ছে কোঅপারেশন, হ্যাঁ, আমার প্রায়োরিটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন আমরা গড়বো, একজন একজনের সাথে ইন্টারডিপেন্ডেন্সি তৈরি হবে, কোঅপারেশন তৈরি হবে, একটা ডেমোক্রেসি এবং লিবারাল ভ্যালুজ তৈরি হবে, সেইভাবে আমরা সবাই মিলে এগিয়ে যাব। যদিও মানে বাস্তবে নিও লিবারালিজম বা লিবারালিজম এত বেড অফ রোজেস না। তো এখন আপনি যদি কনস্ট্রাকটিভিজমে দেখি সেখানে কি বলছে? সেখানে বলছে যে মোর আপনার নর্মস, আইডিয়াস, হ্যাঁ, এইগুলো গুরুত্বপূর্ণ। এখন সোশ্যাল যে অ্যাক্টর রয়েছে, পলিটিক্যাল যে অ্যাক্টর রয়েছে, তারা কী ধরনের নর্মসে বিশ্বাস করে, কী ধরনের আইডিওলজিতে বিশ্বাস করে, কী ধরনের সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করে, সেটা দিয়েও কিন্তু পররাষ্ট্রনীতি প্রভাবিত হয়। এখন আমরা বাংলাদেশের পররাষ্ট্রনীতি কীরকম নিব এটা বলার জন্য কেন আমি এই 3টা থিওরির কথা বললাম, আমার কাছে মনে হয় যে আমাদের যে শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন পররাষ্ট্রনীতিতে সেটা হচ্ছে ব্যালান্স। আমরা কিভাবে 2টা পাওয়ারের মধ্যে ব্যালান্স করব। এটা কিন্তু নতুন না। আপনারা দেখেন নন অ্যালাইন মুভমেন্ট থেকে শুরু করে বাংলাদেশ কিন্তু অনেক দিন ধরেই এই গেমটা খেলে আসছে, খুব ভালো মতোই খেলছে, কিন্তু খুব একটা খারাপ না আমার কাছে মনে হয়। যে তারা, আমরা দেখি যে স্বাধীনতার পরবর্তী সময়ে একটা বাইপোলার পৃথিবীতে আমরা বসবাস করতাম, একদিকে আমাদের সোভিয়েত ইউনিয়ন ছিল আর একদিকে যুক্তরাষ্ট্র ছিল, তাই না? তো এখন এই দুইটার মাঝামাঝি আমরা দেখি স্বাধীনতার পরপরই শেখ মুজিবের শাসনামলে আমাদের একটা ভালো মানে খুব বেশি সম্পর্ক আমাদের সোভিয়েত ইউনিয়নের সাথে গড়ে উঠেছিল। পরবর্তীতে আমরা দেখি জিয়া রহমানের সময় আমরা দেখি তিনি একটা চমৎকার ব্লেন্ড করেন। এই ব্লেন্ডটা কীরকম দেখেন, তিনি কিন্তু দুই পক্ষের কোনো পক্ষেই গেলেন না, তিনি নেমের সাথে থাকলেন। দেখা গেল যে বৈশ্বিক যে নানা ধরনের ক্রাইসিস রয়েছে সেই ক্রাইসিসের ফ্যাসিলিটেটর হিসেবে তাকে কিন্তু একটা রোল প্লে আমরা দেখলাম। ইভেন মধ্যপ্রাচ্যের নানা রকম আন্তর্জাতিক সমস্যা সমাধানের জন্য আমরা কিন্তু জিয়া রহমানকে অ্যাক্টিভলি কাজ করতে দেখেছি। তার মানে একটা ছোট্ট দেশের প্রেসিডেন্টও, একটা ছোট্ট দেশের রাজনৈতিক প্রধানও
কিন্তু এই ধরনের ভূমিকা পালন করতে পারে, কিন্তু কারণ বৈশ্বিক রাজনীতিতে আমাদের ওই রকম কিছু মিডলম্যান দরকার পড়ে। এখন তিনি আরেকটা ডোমেস্টিক পলিটিক্স এবং ডোমেস্টিক ইকোনমিতে একটা কাজ করেছিলেন। আপনারা যদি দেখেন, তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে প্রথম বাংলাদেশে লিবারেল যে ট্রেডকে যে ফ্রি মার্কেটে নিয়ে আসা, সেটা কিন্তু আমরা দেখি সেখানে। অর্থাৎ একদিকে হচ্ছে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠান সেগুলো কিন্তু থাকলো, কিন্তু সেটার সাথে সাথে আমরা দেখি যে ওই সময়ে আমরা কিন্তু প্রথম ফ্রি মার্কেট কিন্তু বাংলাদেশে চালু হলো। রেডিমেড গার্মেন্টের কথা যদি আপনারা দেখেন, প্রথম রেডিমেড গার্মেন্ট শুরু হলো কিন্তু জিয়াউর রহমানের আমল থেকে। আমার কাছে মনে হয় যে এখান থেকে একটা লেসন আছে আমাদের লেসনটা হচ্ছে যে আমরা পুরোপুরি চাইনিজ মডেলে যাওয়ার আমাদের দরকার নাই, আবার পুরোপুরি আপনাকে হচ্ছে যে একদমই নিউ লিবারেল যে আইডিয়া, সেই আইডিয়াতে সাবস্ক্রাইব করারও দরকার নাই। আমরা যদি একটা পথ বেছে নিই, যে পথটা বাংলাদেশেরই মানে নিজের একটা মডেল হতে পারে, যেই মডেলে আমরা রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানকেও আমরা গুরুত্ব দিব, যদি সেই প্রতিষ্ঠান বাংলাদেশের বেসিক নিড, মানুষের যে বেসিক নিড, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেগুলো রয়েছে, যেমন রয়েছে স্বাস্থ্য রয়েছে, শিক্ষা রয়েছে, আমাদের ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা, সেগুলো আমরা পুরোপুরি প্রাইভেট খাতে আমরা ছেড়ে দেওয়ার পক্ষপাতী না। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা আমরা পুরোপুরি প্রাইভেট খাতে ছেড়ে দেওয়ার পক্ষপাতী না, বরং সেটা একটা সেন্ট্রালাইজ সিস্টেমের মধ্যে আনার পক্ষপাতী। আবার একই সাথে সাথে আমরা কিন্তু প্রাইভেটাইজেশনকে কি করব, এনকারেজও করব। যে প্রাইভেট সেক্টরগুলো হচ্ছে অনেক বেশি আমাদের জন্য জব সেক্টর ক্রিয়েট করবে, সেগুলোকে আমরা এনকারেজ করব। অর্থাৎ এই যে দুইটার ব্লেন্ড করে আমরা যদি একদিকে আমরা চায়নার সাথেও বিজনেস করতে পারি, আমরা যুক্তরাষ্ট্রের সাথেও বিজনেস করতে পারি, তার মানে এইখানে কোনো বাইনারি পজিশন নেওয়ার তো আমি কোনো প্রয়োজন মনে করি না। আমাদের এরকম উদাহরণ আমাদের দলের প্রতিষ্ঠাতা গড়ে গিয়েছেন, এবং আমার কাছে মনে হয় জনগণের ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই আমরা এই দুইটি পরাশক্তির মধ্যে একটি ব্যালেন্স করেই আমরা পররাষ্ট্রনীতি পরিচালনা করব। আরেকটি ছোট্ট বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এখনকার পৃথিবীতে এই যে আমাদের যে পৃথিবী, আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কোন জনগোষ্ঠী, কোন বয়সের জনগোষ্ঠী সবচেয়ে বেশি? মনে করেন 17 থেকে 18 থেকে শুরু করে 33 পর্যন্ত, 35 পর্যন্ত, এই ডেমোগ্রাফিটা হচ্ছে জনসংখ্যা সবচেয়ে বেশি। এবং এই ডেমোগ্রাফিটার সবচেয়ে বেশি কি দরকার? চাকরি দরকার, জব দরকার। অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশের মধ্যে চাকরির ক্ষেত্র না তৈরি করে, আমরা বাংলাদেশের মধ্যে যতটা বেশি চাকরির ক্ষেত্র তৈরি করব, সেই সাথে সাথে আমাদের পররাষ্ট্রনীতির একটি মূল গোল হচ্ছে দেশের বাইরের চাকরির ক্ষেত্র তৈরি করা। অর্থাৎ আমরা প্রত্যেকটা অ্যাম্বাসিকে, প্রত্যেকটা দূতাবাসকে আমরা একটা টার্গেট সেট করে দিব, আমাদের দলের যে নীতি, সেই নীতি অনুযায়ী যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, যে সেই দেশে আমরা কতগুলো চাকরির ক্ষেত্র তৈরি করতে পারি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, আপনি যদি বক্তৃতা খেয়াল করে দেখেন, তিনি কি বলছেন, যে একটি ক্লাসরুমে শুধুমাত্র পড়াশোনা করাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না, সেটার সাথে সাথে আপনাকে ভাষা শিখতে হবে, আপনার বাংলা শিখতে হবে, আমরা ইংরেজি শিখতে হবে, এবং সেটার সাথে সাথে আপনার একটা তৃতীয় ভাষা শিখতে হবে। কেন? এই তৃতীয় ভাষাটা শিখতে হবে আপনার বিদেশে যে চাকরি করার জন্য। এই তৃতীয় ভাষাটা শিখতে হবে আপনি বিদেশে যে শুধুমাত্র আমাদের বাংলাদেশি জনগোষ্ঠীর সবচেয়ে বেশি রেমিটেন্স যারা পাঠায়, তারা গরিব শ্রমিক। আপনারা তো রেমিটেন্স পাঠাবেন না। কেন পাঠাবেন না? কারণ আপনারা আপনাদের জন্য টাকা খরচ করবেন, আপনারা তো এডুকেটেড শ্রেণী, তাই না? কিন্তু আমাদের যে গরিব শ্রমিক রয়েছে, তারা সেখানে কষ্ট করে থেকে প্রত্যেকটি টাকা বাঁচিয়ে তারা কি করে, তার ফ্যামিলির জন্য ফেরত পাঠায়। এখন এই যে বিশাল শ্রমিক ফোর্স, সেই ফোর্সকে যদি আপনি স্কিল করতে পারেন, সেই ফোর্সকে যদি আপনার দূতাবাসের মাধ্যমে আপনি চাকরির ব্যবস্থা করে দিতে পারেন, এবং এই পুরো পৃথিবীতে যদি আমরা এই একটা জব ফোর্স আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে কি পরিমাণ রেমিটেন্স আমাদের দেশে আসতে পারে সেটা আপনারা কল্পনা করতে পারেন। হ্যাঁ, তো এই কারণে এইটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টির একটি পররাষ্ট্রনীতির, যদি এটা সরাসরি পররাষ্ট্রনীতি না, এটা আপনি হচ্ছেন একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছেন, কিন্তু আমরা যে পররাষ্ট্রনীতির কথা ভাবছি, সেই পররাষ্ট্রনীতি আপনার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আপনার ব্যক্তিগত জীবনকে গুরুত্বপূর্ণ করার পররাষ্ট্রনীতি। এবং দেশের ভিতরেও আমরা উন্নয়ন মানে কি আমরা বুঝি, আমরা উন্নয়ন মানে বুঝি বড় বড় ব্রিজ, বড় বড় টানেল, বড় বড় মূর্তি দেখে আপনার কাছে খুব ভালো লাগে, তাই না?
ভিজুয়াল, আপনার নিজের কি উন্নয়ন হয়? আপনি জিডিপির অনেক বড় বড় গ্রোথ আপনি দেখছেন, অর্থনীতির উন্নয়ন হয়েছে বলছেন, আপনার নিজের ব্যক্তিগত জীবনে আপনার চাল আটা নুন, আপনার সবজি, আপনার মাংস আপনার ঠিকমতো কি ইনশিওর হয়েছে? হয়নি। আমাদের হেলথ সিস্টেম ঠিক হয়েছে? আমাদের এডুকেশন সিস্টেম ঠিক হয়েছে? আমরা যে উন্নয়নের কথা বলছি সেটা দেশে হোক দেশের বাইরে হোক, আমাদের উন্নয়নটা মূলত হবে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন না, আমাদের উন্নয়ন মূলত হবে মানব সম্পদের উন্নয়ন। এবং আমরা মানব সম্পদের মাধ্যমে আমরা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করতে চাই, আমরা স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন করতে চাই, এবং এই উন্নয়ন আন্তর্জাতিক ক্ষেত্রের সাথে তাল মিলিয়েই আমরা করতে চাই। যে কারণে পররাষ্ট্রনীতি এত গুরুত্বপূর্ণ, যে কারণে প্রত্যেকটা দূতাবাসের সাথে আমরা একটা সিঙ্ক্রোনাইজ করে এক ধরনের আলোচনার ভিত্তিতে আমরা এই জবগুলো ক্রিয়েট করতে চাই, এবং দেশের বাইরেও আমরা একটা দক্ষ জনগোষ্ঠী পাঠাতে চাই। এটার সাথে সাথে একটু বলে আমি শেষ করব, সেটা হচ্ছে ডিপ্লোমেসির তো নানা ধরনের ধারা রয়েছে। ট্র্যাক 1 ডিপ্লোমেসি রয়েছে, ট্র্যাক 2 ডিপ্লোমেসি রয়েছে, ট্র্যাক 3 ডিপ্লোমেসি রয়েছে। আমরা বেশিরভাগ বাংলাদেশের যে ডিপ্লোমেসি সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, স্টেটের সাথে স্টেটের ডিপ্লোমেসিতেই সীমাবদ্ধ থাকে। আজকে যে আমাদের ভারতের সাথে যে এই যে একটা অচল অবস্থা, এই অচল অবস্থা তো এতটা হওয়ার কথা না যদি আমাদের ট্র্যাক 2 ডিপ্লোমেসি, ট্র্যাক 3 ডিপ্লোমেসি চালু থাকে, আমাদের যদি সিভিল সোসাইটির সাথে সিভিল সোসাইটির ডিপ্লোমেসি থাকে, আমাদের যদি পাবলিক ডিপ্লোমেসি চালু থাকে। ওদের যে জনগোষ্ঠী, এই যে একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে ইন্ডিয়াতে, সবাই কি খারাপ? তাদের মধ্যে কি হচ্ছে হিউম্যান রাইটস ডিফেন্ডার নাই? তাদের মধ্যে কি মনে করেন যারা হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিস্ট গভর্নমেন্ট বিরোধী আচরণ করবে এরকম মানুষ নাই? থাকার তো কথা। আমরা কি সেটা এক্সপ্লোর করেছি এতদিন? আমরা কি তাদের পাবলিকের সাথে আমাদের পাবলিকের সম্পর্ক তৈরি করেছি? তাদের বিরোধী দলের সাথে আমাদের বিরোধী দলের সম্পর্ক তৈরি করেছি? তাদের সিভিল সোসাইটির সাথে আমাদের সিভিল সোসাইটির সম্পর্ক তৈরি করেছি? শুধু ভারত না, এই যে পুরো পৃথিবীতে নানা রকম দেশ রয়েছে, এই প্রত্যেকটা দেশে যেখানে আমাদের চাকরির সম্ভাবনা রয়েছে, যেখানে আমাদের রাজনৈতিক ক্রাইসিস তৈরির সম্ভাবনা রয়েছে, রাজনৈতিক অপরচুনিটি তৈরি করার সম্ভাবনা রয়েছে, সব জায়গাতে আমাদের শুধুমাত্র ট্র্যাক 1 ডিপ্লোমেসি না, বাকি পাবলিক ডিপ্লোমেসি, ট্র্যাক 2, ট্র্যাক 3 সব ডিপ্লোমেসি তৈরি করে আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করব যেখানে একটি নতুন সম্ভাবনার তৈরি হবে, এই আশা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ সাইমন ভাই, দীর্ঘ অনেকগুলো বিষয় আসলে আপনি ফোকাস করেছেন। আসিফ ভাইয়ের কাছে আসলে ওই নন অ্যালাইনমেন্ট এই ইস্যুতেই একটু কথা শুনতে চাই, তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাব। রুবাব, থ্যাংক ইউ। অলরেডি আমার কো প্যানেলিস্টরা বলেছেন ডিটেলস জিও পলিটিক্সের জায়গা থেকে। আমি যে পয়েন্টটাতে দৃষ্টি আকর্ষণ একটু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ফরেন পলিসিতে এখন ডকট্রিন নিয়ে চিন্তা করার সময় এসছে আমার মনে হয়। এবং আমার পাশে সাইমন ভাই আছে, হু নোজ ভবিষ্যতে যদি সে ফরেন মিনিস্টার হয়ে যায়, অনুরোধ থাকবে যে ইভেন আপনার নামে হইলেও বা তারেক জিয়ার নামে হইলেও একটা ডকট্রিন চালু করেন। আমি একটা এক্সাম্পল দিই, ইন্ডিয়ান আমি একটু ইন্টারাপ্ট করি, যেমন চায়নার লুক ইস্ট পলিসি আছে, ইন্ডিয়া বলে যে নেইবারহুড ফার্স্ট। সো হ্যাঁ, আমরা আসলে ডক্ট্রিনের দিকে যেতেই পারি। ইন্ডিয়ান ফর্মার প্রাইম মিনিস্টার গুজরাল, তার একটা ডকট্রিন আছে, গুজরাল ডকট্রিন, যেটা মূলত হচ্ছে যে ইন্ডিয়ার যে ছোট নেইবারিং স্টেটগুলো তাদের সাথে সম্পর্ক কি হবে সেইটা ডিল করে। এটার 5 পয়েন্টস রয়েছে এবং এটা আসলে আউটলাইন করে যে কিভাবে বাংলাদেশের সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক হবে। কারণ 80 দশকে 90 দশকে যখন এই ডকট্রিনটা আসলো তখন দেখা গেল যে ইন্ডিয়া একটা কনফ্রন্ট্রেশনে রয়েছে তার বড় দুটো নেইবারের সাথে। তার এক্সিস্টেন্সিয়াল থ্রেট হচ্ছে চায়নার কাছ থেকে এবং একটা বড় থ্রেট হচ্ছে যে পাকিস্তানের কাছ থেকে। কিন্তু অন্য ছোট যে নেইবারগুলো অর্থাৎ বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, এদের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা কি হবে সেটা নিয়ে এই ডকট্রিন। আমরা দেখতে পাই যে গত 15 বছর ইন্ডিয়া তার নিজের ডকট্রিন ফলো করে নাই when it comes to ডোমেস্টিক ইন্টারভেনশন। কারণ এই ডকট্রিনের একটা সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে যে এই ছোট নেইবারিং রাষ্ট্রগুলোর ডোমেস্টিক পলিটিক্সে ইন্ডিয়া অ্যাজ আ বিগ ব্রাদার ইন্টারভিন করবে না। উই হ্যাভ নাও সাবস্টেন্সিয়াল এভিডেন্স যে এইটা পালন হয় নাই। আমি গত 8 মাসে আমাদের ফরেন যারা ডিল করছেন, একদম প্রেস উইং থেকে শুরু করে যারা সরকারের মুখপাত্র হিসেবে ইন্ডিয়ান টেলিভিশনে গিয়ে কথা বলছেন, রিসার্চের কারণেই আমি তাদের কন্টেন্টগুলো দেখতেছিলাম। আই হ্যাভেন্ট ফাউন্ড নান অফ দেম হু ইনভোকড দিস, লাইক যে এই ডকট্রিনের কথা বলছে যে তুমি তোমার ল্যাঙ্গুয়েজে আমার সাথে ডিল করো, ঠিক আছে, তুমি প্রমিস করছো তোমার ডকট্রিনে যে এইভাবে তুমি ফরেন পলিসি চালাবা, আমার 15 বছর আমার দেশে কি করছো। সো যখন আপনি ইন্ডিয়ানদের সাথে ডিল করবেন, ইউ নিড টু নো তার পলিসি কী।
সে কোন পলিসি তার ফরেন পলিসির মধ্যে কমিট করছে, আর সে প্র্যাকটিক্যালি কোনটা বাংলাদেশের ক্ষেত্রে বা নেপালের ক্ষেত্রে বা অন্য জায়গায় করেছে। আপনি যখন পাবলিক স্পেসে ইন্টেলেকচুয়ালসদের সাথে কথা বলবেন ইন্ডিয়ান, ইউ নিড টু রেফার ব্যাক দোজ টু থিংস। আমাদের শুধুমাত্র পলিটিক্যাল রেটোরিক আমাদেরকে সেভ করবে না এই দুই দেশের যে কনফ্রন্ট্রেশনাল পলিটিক্স তাতে, বিকজ আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের একটা বড় সেন্টিমেন্ট কিন্তু অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। এইটার পিছনে যেমন জেনুইন কারণ রয়েছে, আবার এইটার পিছনে আমাদের এক ধরনের ফিয়ার রয়েছে। এই ফিয়ারটা আমরা কেউ বুঝি না, একটা ক্লাস্ট্রোফোবিয়া রয়েছে, বিকজ আমরা ইন্ডিয়ান ব্যালিস্টিক মিসাইলের আন্ডারে অপারেট করি। ইন্ডিয়া হ্যাজ দ্য ক্যাপাসিটি আমাদের প্রত্যেকটা কি ইনস্টলেশনকে ডিস্টেবিলাইজ করার। ইটস এ হিউজ পাওয়ার, তার এগেনস্টে আমাদের কোনো সেফটি নেট নাই। সো আই ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড আমাদের দেশের মানুষের এই ভয়টা আছে, এবং এই ভয়টাকেই দেখার বিষয় আমাদের পলিটিশিয়ানরা কিভাবে ব্যবহার করবে। এই ভয়টাকে কি তারা চ্যানেলাইজ করবে তার ডোমেস্টিক পলিটিক্যাল গেইনের জন্য, নাকি এই ভয়টাকে তারা ব্যবহার করবে আমাদের একটা ইন্ডিয়া ডকট্রিন ডেভেলপ করার জন্য, যে সেই ইন্ডিয়া তোমার এরকম একটা ডকট্রিন আছে আমার সাথে ডিল করার জন্য, আমার ডকট্রিন হচ্ছে এই, সেইটার তারপরে আপনি নাম দেন, মানে হচ্ছে যে সেটা তারেক জিয়ার নামে নাম দেন, অথবা যে ফিউচার ফরেন মিনিস্টার হবে তার নামে নাম দেন, কিন্তু এটা জরুরি। এটা কেন জরুরি বলি, কারণ হচ্ছে কি যে দেখেন, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এটার অনেক সমালোচনা আমাদের এখানে হয়। হ্যাঁ, সব থেকে বড় সমালোচনাটা আসে রাইট উইং গ্রুপের থেকে এবং ফার রাইট উইং গ্রুপের থেকে। এর অল্টারনেটিভ কী দিছে ফার রাইট বা রাইট উইং গ্রুপ, আসলে এর অল্টারনেটিভ কী দিছে? যুদ্ধ। সো নাও ডু ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি ফর দ্যাট? এটা তো আসলে ম্যাটার করে না, অল্টারনেটিভের কথা জিজ্ঞেস করছেন। যুদ্ধ। সো তার মানে হচ্ছে উই ডু নট হ্যাভ আ ভায়াবল অল্টারনেটিভ। তাহলে দেখেন, পলিটিক্যালি আমরা যদি খুব প্র্যাকটিক্যাল হতে চিন্তা করি, আগামীতে যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয়, বিএনপি ইজ লাইক টু কাম টু দ্য পাওয়ার। দের ইজ এ পসিবিলিটি, যদি মেজর কোনো চেঞ্জ না ঘটে। তাহলে বিএনপির কাছ থেকে এক্সপেকটেশন কি? বিএনপির কাছ থেকে এক্সপেকটেশন হচ্ছে আপনাকে ওই পুরনো জিনিস রিপিট করবেন, নাকি ইউ আর কামিং আপ উইথ আ ডকট্রিন, ইউ আর গোয়িং টু গিভ আস আ সলিউশন, যে আমাদের যারা প্রফেশনাল অ্যাম্বাসেডর রয়েছে তাদের ট্রেনিংয়ের মধ্যে এটা থাকবে, নো ম্যাটার সরকারে যেই আসুক, ফরেন পলিসির এই ডকট্রিন ফলো করবে। সেটা কিছু মানে টাইম অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী কিছু চেঞ্জ হবে, সেটা তো অবশ্যই হয়, কিন্তু একটা কিছু তো আমাদের লাগবে, কোর ফাউন্ডেশন, যার উপরে ভিত্তি করে আমরা প্রোগ্রেস করব। আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে আমাদের ফরেন মিশনগুলোকে পলিটিক্যালি ইউজ করা। আমাদের ডোমেস্টিক পলিটিশিয়ানদেরকে বুঝতে হবে যে যখন বাংলাদেশ অ্যাম্বাসি ওয়াশিংটনে অপারেট করতেছে বা চায়নাতে অপারেট করতেছে, সে আওয়ামী লীগের অ্যাম্বাসি না, সে বিএনপির অ্যাম্বাসি না, সে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অ্যাম্বাসি। সেই নাগরিক আওয়ামী লীগে ভোট দিতে পারে, জামায়াতে ভোট দিতে পারে, বিএনপিতে ভোট দিতে পারে। এই যে সেন্স অফ সিটিজেনশিপ, যেইটা অ্যাম্বাসিগুলোর আপহোল্ড করার কথা, এইটা আমাদের অ্যাম্বাসিগুলো আটারলি ফেইল করছে। আমি এর আগে তখন সম্ভবত মোনা, উনি ইউকের অ্যাম্বাসেডার ছিলেন, আমি তখন লন্ডনে পড়াশোনা করি। লাইক অ্যাম্বাসিতে দাওয়াত দেওয়ার আগে লিস্ট করা হয় যে কে আওয়ামী লীগের কে বিএনপির। এখন যারা টার্কিশ অ্যাম্বাসির খোঁজ খবর রাখেন এবং যারা জানেন যে টার্কিশ অ্যাম্বাসি কারা হ্যান্ডেল করতেছে, কোন পলিটিক্যাল গ্রুপ, তারা গত কয়েকদিন আগে যখন প্রোগ্রাম করছে, টার্কিতে প্রোফাইল করছে যে কোন গ্রুপ আসলে তাদের পক্ষে আর কোন গ্রুপ তাদের বিপক্ষে, এবং সেইভাবে তারা হচ্ছে স্বাধীনতা দিবসের প্রোগ্রামে দাওয়াত করছে। কেন ভাই, এটা কেন হবে? মানে ওই অ্যাম্বাসির টাকা তো আমার ট্যাক্সের টাকা থেকেই যাচ্ছে, তাই তো? এইখানে অ্যাম্বাসেডার স্যার বসে আছেন, সাইমন ভাই বসে আছেন, আমি বসে আছি, আমরা যখন ট্যাক্স রিটার্ন দিই ওই টাকাতেই তো যাচ্ছে। তাহলে আমার অ্যাম্বাসেডার কেন ইনভাইট করবে এই ভিত্তিতে যে কে কাকে ভোট দেয় দেশে? তার তো এখানে গিয়ে পলিটিক্স করার দরকার নাই। বাস্তবতা হচ্ছে, মানে আমি যে স্টেটে থাকি আটলান্টায়, এইখানে যদি ইন্ডিয়ানরা কালচারাল প্রোগ্রামের আয়োজন করে, শুধু ইন্ডিয়ান কালচারাল প্রোগ্রাম হিসেবেই আসে। বাঙালি কমিউনিটি যখন করে তখন হচ্ছে যে মানে আটলান্টা যুবলীগ, আটলান্টা যুব দল, বা আটলান্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, আটলান্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, এগুলোর মধ্যে অ্যাম্বাসি ক্যান ঢুকবে এবং দে ডু, তারা এগুলোর মধ্যে ঢোকে। তার কাজ এগুলো করে না, তার কাজ হচ্ছে ওইখানে আমাদের যারা শ্রমিকরা রয়েছেন তাদেরকে শেল্টার প্রদান করা, তাদের নিডের দেখভাল করা, এবং ওই সোসাইটিতে আমাদের কালচারকে প্রেজেন্ট করা। আপনি আমাদের কালচারকে কেমনে প্রেজেন্ট করেন? আপনি রেডিসনের ভেতরে যখন ঢুকবেন, হ্যাঁ, দেখবেন যে সুন্দর করে রিক্সা ওইখানে একটা করে রাখছে, নোবডি গোজ ইন রেডিসন বাই রিক্সা। তাহলে আপনি কেন এরকম ফেক কালচারাল রিপ্রেজেন্টেশন তৈরি করবেন? দিস ইজ হিপোক্রেসি।
আটার হিপোক্রেসি ওয়েন ইট কামস টু আমাদের কালচারাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে। সো আমার প্রপোজিশন হচ্ছে উই হ্যাভ টু বি ব্রুটালি অনেস্ট ওয়েন ইট কামস টু ফরেন পলিসি। উই আর নট দ্য স্মার্টেস্ট নেশন, বাট উই হ্যাভ দ্য পসিবিলিটি টু বি দ্য স্মার্টেস্ট নেশন। এই পসিবিলিটিটা কি? প্রপার এডুকেশন এবং ট্রান্সপারেন্ট এঙ্গেজমেন্ট, এবং এই এঙ্গেজমেন্টটা আসতে হবে আমাদের মানে এডুকেটেড ক্লাস থেকে, পলিটিক্যাল ক্লাস থেকে, যারা ফরেন পলিসি নিয়ে ডিল করেন। অ্যাম্বাসেডর কবির বলছিলেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে দুটো ইনস্টিটিউশন ডেভেলপ করেছে, একটা হচ্ছে মিলিটারি আর একটা হচ্ছে আমাদের ফরেন পলিসির যে সেকশনটা। দ্যাটস ট্রু, একটা সিগনিফিক্যান্ট ফান্ডিং যায় হচ্ছে যে মিলিটারির ক্ষেত্রে, বাট ফান্ডিং ফরেন পলিসিতে কেন যাবে না? কারণ মিলিটারি সলিউশনে যাওয়ার আগের পথটাই তো হচ্ছে ডিপ্লোম্যাটিক সলিউশন। তার মানে এটা আপনার প্রায়োরিটিতে নাই। যেটা আপনার প্রায়োরিটিতে নাই এবং যেখানে আপনার মাস, পলিটিক্যাল মাস, সিটিজেন মোস্টলি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করে, আপনি কি ফরেন পলিসি দাঁড় করাবেন? আপনার পক্ষে ফরেন পলিসি দাঁড় করা সম্ভব না। তখন আপনি কি করবেন? তখন আপনি স্ট্যান্ডবাজি করবেন। হ্যাঁ, ধরেন স্ট্যান্ডবাজিটা কেমন, যেমন একটা রিসেন্ট এক্সাম্পল দিই, অ্যান্টোনিও গুটেরেসের স্ট্যান্ডবাজি কেমন করে? শেখ হাসিনাও তাকে নিয়ে আসছে, বিশাল সাকসেস। ইউনূস সাহেবও তাকে নিয়ে আসছে, বিশাল সাকসেস। হুজ ফ্রেন্ড হি ইজ, এইটা হচ্ছে যে আমাদের আলোচনার বিষয়। বাট আসলে উনি আসাতে আমার উপকারটা কী হয়েছে? বোধ 5 বছর আগে শেখ হাসিনাও নিয়ে আসছে, বিশাল করে ফলো হয়েছে। আমার মনে আছে তখন আমি ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, পাবলিক রিলেশনসের গ্রুপগুলো বিভিন্ন নিউজ পেপারে টাকা পয়সা দিছে যে এটার উপরে লেখো, হ্যাঁ, ইন্টেলেকচুয়ালদেরকে দিয়ে লেখাইছে। এবারও সেম জিনিস হয়েছে, সলিউশন তো আসে নাই। কারণ হচ্ছে ওই যে আমি শুরুটা করেছিলাম আলোচনার, যে আমরা আর্জেন্ট কাজটা করতে বেশি ব্যস্ত, নট নেসেসারিলি উই আর অ্যাড্রেসিং আওয়ার ইম্পর্টেন্ট প্রবলেম। লাস্ট একটা জিনিস দিয়ে আমি শেষ করতে চাচ্ছি, ডক্টর সাইমুন যেটা বলছিলেন যে উই হ্যাভ টু এঙ্গেজ উইথ পিপল। দেখেন, ইন্ডিয়া পাকিস্তান এরা অন্তত 4-5টা বড় যুদ্ধ করছে, এবং একটা যুদ্ধ এতটাই সিরিয়াস ছিল যেটা পাকিস্তানকে ভেঙে দিছে। তারপরেও ইন্ডিয়ান সিনেমাতে বা পাকিস্তান সিনেমাতে, মিউজিক ইন্ডাস্ট্রিতে এরা যে কোলাবোরেট করে, আমরা এর যদি 1/2ও করতে যাই, দেশ বিক্রি হয়ে গেছে। মানে হোয়াট কাইন্ড অফ আটার ইগনোরেন্স এইরকম ক্ষেত্রে। আমাদের তো সিভিল সোসাইটির কমিউনিকেশন রাখবে, যারা ওই সময় জুলাইয়ের আন্দোলনের সময় জানেন যে বাইরের কোথায় কি আন্দোলন হচ্ছিল। আমরা একটা গ্রুপ, আমার ফ্রেন্ডদের একটা গ্রুপ, তারা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে বিশাল প্রোটেস্ট বের করেছিল, এবং ওইখানে স্লোগান হয়েছে বৈষম্য বিরোধী, বাতিল করতে হবে এই, মানে শেখ হাসিনার কালো শাসন বাতিল করতে হবে। আপনি চিন্তা করেন, ইন্ডিয়ার সবথেকে বড় একটা বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে কলকাতাতে, তার মানে হচ্ছে যে অল ইন্ডিয়ানস অথবা সব চাইনিজ, সব আমেরিকানস, এরা সব সাম্রাজ্যবাদী চিন্তা নিয়ে বসে নাই। আর আপনার কাছে এত কিছু নাইও যে সাম্রাজ্যবাদ আপনার নিয়ে এত বেশি ব্যস্ত থাকবে। ওভার ইনফ্লেশন ইজ গুড, বাট এইটার একটা মানে মিসরিপ্রেজেন্টেশনটাও ব্যাড। সো আপনার কী লাগবে? এঙ্গেজমেন্ট লাগবে। আপনার পাকিস্তানের সাথে এঙ্গেজমেন্ট লাগবে, আপনার ইন্ডিয়ার সাথে এঙ্গেজমেন্ট লাগবে। আপনি চিন্তা করেন, একটা দেশের বিশ্ববিদ্যালয়ে উর্দু ডিপার্টমেন্টের নাম পরিবর্তনের আন্দোলন হয় কেন? কারণ হচ্ছে যে এইটা উর্দু পাকিস্তানের ভাষা। পাকিস্তান হওয়ারও কয়েকশো বছর আগে উর্দু আসছে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে আপনি জানেনই না যে সাদাত হোসেন মান্টো আপনার মানে জন্য কি লিখছে, আপনি শুধু দেখেছেন যে উর্দু ওইটার ভাষা। না, এত পড়াশোনা করা আসলে কষ্ট করা, বাট আপনি একটা ইম্পর্টেন্ট ডিসকাশন দিয়েছেন। আমরা সো আইডিয়াটা হচ্ছে, আমি যে সামারাইজ করতে যাচ্ছি এই পয়েন্টটা দিয়ে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড engagement is not always acceptance. Endorsement is not always, engagement and endorsement are different. We have to engage, but not necessarily আমাদের সব ক্ষেত্রে এন্ডোর্স করতে হবে। আপনি ইন্ডিয়ান একজন বুদ্ধিজীবীর সাথে বা পাকিস্তান একজন বুদ্ধিজীবীর সাথে বসে যদি আলাপ আলোচনা করেন, তার মানে আপনি ইন্ডিয়ান সাম্রাজ্যবাদের বা পাকিস্তানি সাম্রাজ্যবাদের বাংলাদেশে যেভাবে দেখা হয় দালাল, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আপনি এঙ্গেজ হচ্ছেন আপনার নেইবারের সাথে, ইউ নো যে আপনার একসাথে থাকতে হবে এবং আপনারা একসাথে থাকার একটা ওয়ে আউট বের করতে চাচ্ছেন। সো যেটা ডক্টর সাইমন বলছিলেন যে লিবারেলিজম ফরেন পলিসির ক্ষেত্রে এবং কনস্ট্রাকটিভিজম আমাদের কম্বাইন করতে হবে। আমরা পিওর সভারেন্টি সেন্ট্রিক আর্গুমেন্টে যেতে পারবো না, বিকজ পিওর সভারেন্টি সেন্ট্রিক আর্গুমেন্ট ইট সাউন্ডস গুড, এটা খুবই পপুলার একটা আর্গুমেন্ট, কিন্তু এইটার যে প্র্যাকটিক্যাল রিস্ক, সেই রিস্কগুলোকে মিটিগেট করাও আমাদেরকে ভাবতে হবে। আমার পজিশন খুব সিম্পল, বি স্মার্ট,
to survive. Otherwise, get perished. অনেক ধন্যবাদ স্যারের কাছ থেকে। স্যার অ্যাজ এ আপনি ফরেন পলিসি অনেক দিন ধরে প্র্যাকটিসেই ছিলেন অ্যাজ এ প্রফেশনাল, সো হাউ শুড উই ডিল উইথ দি ইন্ডিয়ান কোয়েশ্চেন অ্যাজ এ নেশন, অ্যাজ এ সভরেন নেশন? Well, thank you very much. Another very relevant question for the time. ইন্ডিয়া বাংলাদেশ এই লোকেশনে আমরা বড় এবং ছোট দেশ আছি। পৃথিবীর সারা পৃথিবীর কিন্তু এই বড় দেশ ছোট দেশ আছে পাশাপাশি। আপনি যদি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা শোনেন অ্যাবাউট ক্যানাডা, আপনারা নিশ্চয়ই শুনছেন। তো কাজে এই প্রবলেম খালি এখানে না, সারা পৃথিবীতেই আছে। তো আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে, যেটা আসিফ বললেন খুব সত্যি কথা, উই হ্যাভ টু বি স্মার্ট টু সার্ভাইভ। এবং সেই স্মার্টনেসটার মধ্যে আপনার যতগুলো এনগেজমেন্ট টুলস বা টেকনিক্স আপনার আছে সেগুলোকে আপনার ব্যবহার করতে হবে। দুইটা আমি বলবো, একটু ডক্টর সাইমন যেটা বলছিলেন ওনার কথা ধরে, প্লাস অলসো আসিফও বলেছেন, আমরা ফরেন পলিসি ইজ বেসিক্যালি, বাইডেন সাহেব বলতে, প্রেসিডেন্ট বাইডেন, ফরেন পলিসি ফর দ্য মিডল ক্লাস, আমেরিকান মিডল ক্লাস। তো আমার ফরেন পলিসির তো একটা গোল থাকতে হবে। তো আমার ফরেন পলিসি গোলটা হবে দেশের মানুষের স্বার্থকে আমি কীভাবে প্রমোট করতে পারি, সিকিউর করতে পারি, সেটাই আমার উদ্দেশ্য। উদ্দেশ্যহীনভাবে আমি খালি বিদেশে ফরেন পলিসি আছে বললে তো হবে না, তার অবজেক্টিভটা এবং এর একটা ডোমেস্টিক কানেকশান দরকার, ডোমেস্টিক একটা লিঙ্কেজ দরকার। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এখন ওই যে আপনি ফরেন পলিসি অ্যাচিভমেন্টগুলোকে ডোমেস্টিক প্রসেসের মধ্যে রিসাইকেল করতে চান, এটাও বন্ধ করতে হবে কিন্তু। এবং মনে করতে হবে যে বাইরের পৃথিবীটা কিন্তু বাংলাদেশ নয়। আপনি বাংলাদেশের ভেতরে আমরা রাজনীতি করি, বাংলাদেশের ভিতরে আমাদের বিভাজন আছে, ঐক্যমত আছে, যেগুলো আছে আমরা এটাকে এখানেই রাখতে হবে। আপনারা লক্ষ্য করে থাকবেন গত কয়েকদিন ধরে শশী থরুরের নাম তো শুনেছেন, ভারত সর্বদলীয় একটা ডেলিগেশন পাঠিয়েছে বেশ কয়েকটা দেশে তার বক্তব্য তুলে ধরবার জন্য, এবং তার মধ্যে শশী থারুর আছে, আরও অন্যান্য বিরোধী, রাইট। তারা গিয়ে ভারতের কথা বলছে, ভারত সরকারের কথা বলছে না, কিন্তু বলছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই ভারতের কথা। তো আমি কি এটা কখনো করি? আমি তো কখনো চেষ্টাও করিনি মনে হয়। আমার এখন যেহেতু এখানে ডক্টর সাইমুম আছেন, যেহেতু এটা আলোচনা হচ্ছে, এটা আমাদের জন্য একটা লেসন হতে পারে বা ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে যে আমরা পররাষ্ট্র নীতিটাকে নিয়ে আমাদের ডোমেস্টিক পলিটিক্স করব না বা করা উচিত হবে। তো সেটা আমার জন্য আমি মনে করি প্রয়োজন। আর আপনার প্রশ্ন যেটা আপনি বলছিলেন, ইন্ডিয়া কোয়েশ্চেন, ইন্ডিয়ার সাথে আমি ইন্ডিয়াতে কাজ করেছি অনেক দিন, 7 বছর কাজ করেছি, 71 ইন্ডিয়া দেখেছি। তো ইন্ডিয়াকে যদি আমাদের বলেন, এই ধরনের বড় ছোট দেশগুলোর মধ্যে বিভিন্ন রকমের ফর্মুলা আছে কিভাবে তারা একে অপরের সাথে এনগেজড হয়। আমাকেও চিন্তা করতে হবে কোনটা আমার জন্য উপাদেয়। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং বিশেষ করে এখন এই প্রযুক্তিগত যে ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের যুগ শুরু হয়েছে, তখন এটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে ভারতের মধ্যে বন্ধু তৈরি করতে হবে। মানে কথাটার অর্থ এই সব ভারতই বাংলাদেশ বিরোধী এটা মনে করার কারণ নাই, এক্স্যাক্টলি সব বাংলাদেশি ভারত বিরোধী এটাও মনে করার কারণ নাই। এবং আমার পক্ষে কথা বলার জন্য যুক্তিসঙ্গত, মিথ্যে কথা বলার দরকার নেই, যুক্তিসঙ্গতভাবে আমার বক্তব্যটাকে বা আমাকে সহায়তা করতে পারে এইরকম জনগোষ্ঠী কি আছে? তা আমার কূটনীতির অন্যতম উপাদান কিন্তু হতে হবে যে ভারতে আমি বন্ধু কীভাবে তৈরি করতে পারি, যারা বাংলাদেশটাকে যুক্তিসঙ্গতভাবে দেখতে পছন্দ করবে। যে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়ে গেল মানেই বাংলাদেশ চলে গেলে এদিক ওদিক, ওই বক্তব্য যেন না আসে। তো সেগুলো আমাকে চিন্তা করতে হবে। এবং ভারত আমার জন্য একটা রিয়েলিটি, এটাকে আপনি উইশে ওয়ে করতে পারবেন না। তো কাজেই সেখানে আপনাকে এই জায়গাটা মনে রাখতে হবে। আর দ্বিতীয় যে জায়গাটা বলবো সেটা হচ্ছে যে ভারতের সাথে একটা এনগেজমেন্টটা মিনিংফুল করতে হবে। যেমন ধরেন
এটা বলি, আমরা ভারতকে নানান কথা এখন গত বিশেষ করে 7-8 মাস ধরে বলছি। স্যার আমি জাস্ট ক্ষমা করবেন, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করবো এখানে, আপনাকে আরেকটু পার্সপেক্টিভ দিয়ে দিই, আপনি ওইটাও ইনক্লুড করবেন প্লিজ। যে আমরা হ্যাঁ আমাদের সাধারণ জনগণের মধ্যে একটা ভারত বিদ্বেষ কাজ করছে, বিশেষ কিছু কারণে, অবশ্যই কারণ আছে, এটা অকারণে বলা যাবে না। কিন্তু আপনি ভারতকেও যদি দেখেন এই রিজিয়নাল পাওয়ার হিসেবে, বা চায়নাকে ট্যাকল করার জন্য, বা তার সাথে পাকিস্তানকে ট্যাকল করার জন্য সে এখন আফগানিস্তানেও এনগেজ করছে। সে আমাদের বর্তমান সরকারের এগেইনস্টে হয়তো বা কিছু জায়গায় এনগেজ করছে, তার নিজস্ব কিছু কার্যক্রম আছে, তার দেশের ভিতরকার রাজনীতি আছে। নেপাল ভুটানকে নিয়ে হয়তো বা সে অতটা এই মুহূর্তে ভাবছে না, কিন্তু তার ভূ রাজনীতি আসলে পুরো জায়গাটাকে এনগেজ করে। আমরা চাইলেও তো আসলে তার কাজকর্মকে আসলে আমরা ওভারলুক করতে পারবো না। যেখানে পাকিস্তান বলছে যে বেলুচিস্তানে পর্যন্ত ভারতের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে বেলুচ মুভমেন্টে। এখানে ধরেন ভারত এই রিজনের প্রধান শক্তি, এটা তো আমরা মানি। এখন আমরা ভারতের অবস্থা বুঝে ভারতকে স্টাডি করতে হবে ভালো করে। আমরা যদি বলি, এটা বলা ঠিক হবে কিনা জানি না, আমরা কতজন মানুষ ভারতকে বুঝি ভালো করে? ইন্ডিয়ান স্টাডি সেন্টার আছে এখানে একটা? আমরা আন্দাজের উপর কথা বলি, যা শুনি সেটা ভিত্তিতে বলি। আপনি যে কথাটা বলছিলাম, রিয়েলিটি কীরকম দেখেন? এখন রাজনৈতিক পর্যায়ে ভারতকে নিয়ে যথেষ্ট টেনশন আছে, কিন্তু গত 8 মাসে 9 মাসে আপনার ভারত থেকে 17% বেশি আমদানি করেছেন বাংলাদেশে। আপনি আদানি নিয়ে 1000টা প্রশ্ন উত্থাপিত হয়েছে, একটা পয়সা কম দিতে পেরেছেন? বিদ্যুৎ কম আনছেন? তার অর্থটা কি? রিয়েলিটি এমনভাবে আপনাকে বাঁধছে যে গ্রাজুয়ালি এটা কিন্তু এটা বাড়তে থাকবে। তার কারণ হলো, আপনার এখানে যদি বিনিয়োগ করতে হয়, ভারতীয়, চাইনিজ এদেরকে আপনি পাবেন বেশি। তার কারণ কি? এরা আপনার কালচারের সাথে খানিকটা পরিচিতি আসছে। যার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আসলে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি আমেরিকানরা ইনভেস্ট করতে আসে না। তার কারণ কি? ওদের ওখানে ফরেন অ্যান্টি কারাপশন প্র্যাকটিস ল আছে একটা, ওই লর কারণে এখানে আসতে চায় না। ভারতের ক্ষেত্রে এটা আপনার অত আইনের ব্যাপার নাই, চায়নার ক্ষেত্রে আইনের ব্যাপার নাই, তারা এসে আপনার এখানে কাজ করবে। কিন্তু তো কাজেই আপনার জিনিস মানে দেখবার জন্য অনেকগুলো পার্সপেক্টিভ আপনার থাকতে হবে, লেয়ার্স থাকতে হবে। এবং ভারতের আপনি যেটা বলছেন যে ভারত যদি আমার জন্য কোনো ক্ষতির কারণ হয়, নিশ্চয়ই আমি সেটা বলবো। যেমন ধরেন এখন আমরা পানি একটা ব্যবস্থাপনা, আমাদের জলবায়ু ব্যবস্থাপনা, এমনকি আমাদের যে এনার্জি সিকিউরিটি, এই সব কিছুর সাথে ভারত লিঙ্কড আপ হয়ে যাচ্ছে কিন্তু, এবং যাবেও ভবিষ্যতে। তো কাজেই আমার এইগুলোকে আমার রাখতে হবে, এই রিয়েলিটিটাকে রাখতে হবে এক জায়গায়, আপনার পলিটিক্যাল রিয়েলিটিকে রাখতে হবে আরেক জায়গায়। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনি এটাকে কত দূর নিয়ে যাবেন এই গেমটাকে। যেমন ধরেন ভারতের কথাই যদি বলি, আমি একটা দৃষ্টান্ত দিয়ে ভারতের দিক থেকে বোঝাবার চেষ্টা করছি। এই যে পাকিস্তানের সাথে যে সংঘাতটা হলো 4-5 তারিখে, এই সংঘাতটা কিন্তু ভারত এক প্রকার এটাকে তৈরি করেছে, ম্যাসিভ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে একটা ক্ষেত্র প্রস্তুত করে এই সংঘাতের দিকে গেছে। ইনিশিয়েটও করেছে তারাই। এখন লাভটা কার হয়েছে? এখন লস তো তার। ভারতেই বরঞ্চ এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক ন্যারেটিভে, যুদ্ধে কী হয়েছে সেটা আমরা পরে দেখব, আন্তর্জাতিক ন্যারেটিভ কনটেক্সট কিন্তু ভারত পিছিয়ে গেছে। এবং ভারতকেই এখন প্রমাণ করতেছে, না ভাই আমি অ্যাগ্রেসর নই, পাকিস্তান ইজ দ্য অ্যাগ্রেসর। তো কাজেই আপনি ভারতের মতো একটা উদীয়মান শক্তি হিসাবে এই ধরনের নেতিবাচক ন্যারেটিভের মুখে পড়া, এটা কিন্তু আপনার জন্য, আমার কাছে মনে হয় যে ভারতের জন্য খুব জুডিশিয়াস বা প্রুডেন্ট কাজ হয়নি। তার আমি যে কথাটা মেন করছি যে আপনার এখানে ভারত বিরোধিতা থাকবে, ভারতের একটা রাজনৈতিক বক্তব্য থাকবে, ভারত আমার উপর অন্যায় যদি করে নিশ্চয়ই আমরা তার প্রতিবাদ করব, কিন্তু সেটা এমনভাবে হবে না যেটা ব্যালেন্সটাকে আমার নষ্ট করে ফেলে, বা আমার লার্জার ইন্টারেস্ট যেটা আছে সেটাকে যেন ক্ষতিগ্রস্ত না করে। লার্জার ইন্টারেস্ট, আপনার সিকিউরিটি একটা ইন্টারেস্ট, যেটা আসিফ বললেন, আমার ইকোনমি ইজ এন ইন্টারেস্ট, এবং আমাকে এখানে পিসফুল এনভায়রনমেন্ট বজায় রেখে আমার কমন পারপাসগুলো, আমার নদীর পানি 54টা নদীর সাথে আপনি সম্পৃক্ত, একটা মাত্র নদীর সাথে আমার ভারতের সাথে এই পর্যন্ত এগ্রিমেন্ট হয়েছে, এবং সেটাও আগামী বছর এক্সপায়ার করে যাচ্ছে। এখন যতই আপনি বলেন আপনাকে তো এটা রিনিউ করতে হবে, এখন অন হোয়াট কন্ডিশন আপনি রিনিউ করবেন? সো আমাকে এটা আমি উইশেও করে দিতে পারবো না। আমার তিস্তা পেন্ডিং হয়ে আছে গত 11-12 বছর ধরে, ওটা তো আমার রিয়েলাইজ করতে হবে। আমার আরও 6টা নদী আমার এগুলিকে এনগেজ করতে হবে। তো কাজেই এখানে আপনাকে এনগেজমেন্ট অ্যান্ড উইথ এ
কাইন্ড অফ আমার ডিগনিটি, এই দুটোকে বজায় রেখে আমার ব্যালেন্সটা বজায় রাখতে হবে। কাজেই ইন্ডিয়া কোয়েশ্চেন ইজ এন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এভরিবডি উইল হ্যাভ টু ডু ইট। এবং আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে সাইমন ভাইয়ের জন্য ভালো হবে। আমি তো কলকাতায় কাজ করি 1991, বেগম জিয়া সরকার গঠন করলেন তখন প্রথম। এসে সাইফুর রহমান সাহেব বাংলাদেশে মার্কেট ওপেন করে দিলেন, প্রথম লিবারালাইজেশন, বড় লিবারালাইজেশন। বেনিফিশিয়ারি কে হলো? ভারতের ব্যবসায়ীরা, কারণ ওরা তো কাছে, এবং ভারত সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি তখন হয়েছে ভারত। আমি নিশ্চিত যে সাইফুর রহমান সাহেব ভারতকে টার্গেট করে করেননি, আমার প্রয়োজনে আমি করেছি, ও ঘরের পাশে আছে, ও বেনিফিটটা নিয়ে নিয়েছে। সাইফুর রহমান তো কখনো এটা নিয়ে ইয়ে করেননি, এমনকি তখনকার সরকার এটা নিয়ে প্রতিবাদ করেনি বা এটা নিয়ে অস্বস্তিতে ভোগেনি। কারণ দিস ইজ এ রিয়েলিটি, আপনাকে এটা মাথায় রেখে সম্মানজনকভাবে তার সাথে আপনি সম্পর্কটা বজায় রাখতে হবে। এবং সেটার ভিত্তি কিন্তু হচ্ছে আপনি অভ্যন্তরীণভাবে কতটা শক্তিশালী, সেটাই ডিটারমিন করবে আপনার সাথে তার সম্পর্কের ভিত্তি কী হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এই প্রশ্নটা সাইমন ভাইকেও আমরা করব, যে যে কোনো রাজনৈতিক সরকারের সাথে ইন্ডিয়ার পরবর্তীতে আমরা যেহেতু আশা করছি যে আগামী 8 মাস 10 মাসের মধ্যে একটি নির্বাচন হবে বাংলাদেশে এবং একটি রাজনৈতিক সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে, তো সেখানেও আসলে ওই সরকারকে আসলে সরাসরি আরও এই ভারত প্রশ্ন, ভারতের সাথে সম্পর্কের প্রশ্নটাকে ডিল করতে হবে। সেক্ষেত্রে এই জিনিসটা ন্যাভিগেট কিভাবে করবে বা করা উচিত একটি জনভিত্তিক রাজনৈতিক দলের? ধন্যবাদ। বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, সেই পুরো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে কথা বলাটা একটু রিস্কি আমার জন্য। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি যেভাবে চিন্তা করি সেভাবে আপনার প্রশ্নের উত্তরটা দিই। দেখুন, যখন 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেলেন বাংলাদেশ ছেড়ে, ভারত তাকে আশ্রয় দিবে কি না সেই সিদ্ধান্ত কিন্তু অল পার্টি একটা মিটিংয়ের মাধ্যমে হয় তাদের। আপনারা জানেন বিজেপির সাথে কংগ্রেসের সাংঘাতিক খারাপ সম্পর্ক, তাই না? সেই দেশের হচ্ছে যে একজনকে দেখতে পায় না, পুলিশ পাঠিয়ে গ্রেপ্তার করে, ইত্যাদি নানা রকম ঝামেলা রয়েছে। কিন্তু যখন একটি জাতীয় সিদ্ধান্ত তারা গ্রহণ করে, সেটা খারাপ হোক আমাদের জন্য ভালো হোক, তাদের যখন যে জাতীয় সিদ্ধান্ত তারা গ্রহণ করছে, তারা কিন্তু সব রাজনৈতিক দল বসে করছে, অর্থাৎ তারা একটা ঐক্যমত তৈরি করছে। এরকম পৃথিবীর সব ধরনের উন্নত দেশগুলোতে আমরা খেয়াল করি যে কিছু রাজনৈতিক এবং পররাষ্ট্রনীতি বিষয়ে তাদের ঐক্যমত রয়েছে। আপনি আজকে দেখুন যুক্তরাষ্ট্রের পলিটিক্সও যদি আপনারা খেয়াল করে দেখুন, সেইখানে হচ্ছে ট্রাম্পের পলিসি এবং বাইডেনের পলিসি, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান পার্টির মধ্যে হাজারো রকম পার্থক্য রয়েছে। কিন্তু আপনি যদি ইফ ইউ ডিগ ডিপার, আপনি যদি একটু বড় জেনারেল ফ্রেমওয়ার্কটার দিকে তাকিয়ে দেখেন, তাহলে তারা কিন্তু প্রত্যেকেই ফ্রি মার্কেট ইকোনমির কথা বলছে। কিভাবে করছে সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে। কিভাবে ফ্রি মার্কেট ইকোনমিটা প্রমোট করবে সেটা নিয়ে ডিফারেন্স রয়েছে। তারা যে লিবারেল ইকোনমির কথা বলছে, তারা যে ডেমোক্রেসির কথা বলছে, তারা যে মোটা দাগে যে নীতিগুলোর কথা বলছে, সেই নীতিতে কিন্তু তাদের একটা কনসেনসাস রয়েছে। বাংলাদেশে আমরা এখনও পররাষ্ট্রনীতি বিষয়ে এবং রাজনৈতিক নানা বিষয়ে ইস্যুগুলো নিয়ে একটা ঐক্যমত্য তৈরি করতে পারিনি, এবং সেই ঐক্যমত্য তৈরি করতে না পারার কারণেই ভারতের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক প্রভাবিত হচ্ছে। দেখুন, এখন বাংলাদেশে যে রাজনৈতিক অ্যাক্টরগুলো রয়েছে, কারা কারা রয়েছে আপনি দেখেন। অ্যাক্টিভ অ্যাক্টর যারা রয়েছে, বিএনপি রয়েছে, জামাত ইসলামী রয়েছে, এনসিপি রয়েছে, তাই তো? এখন এবং আরও যে ছোটোখাটো দল রয়েছে, প্রত্যেকে নিজেদেরকে প্রো ডেমোক্রেসি অ্যাক্টর বলছে। এখন কিন্তু আমাদের একটা অপরচুনিটি এসেছে, আমরা একসাথে বসে কিছু প্রশ্নের কিন্তু আমরা রিজলভ করে ফেলতে পারি। শেখ হাসিনাকে নিয়ে কি হবে? আমরা কি তাকে ভারত থেকে ফেরত নিয়ে আসবো? আমরা কি ভারতকে একটা আলটিমেটাম দিব? আমরা কি সব রাজনৈতিক দল মিলে শেখ হাসিনা এবং শেখ ফ্যামিলির আসলে রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা নির্ধারণ করব? এই ধরনের কোনো আলোচনা আপনি কারোর মধ্যে দেখবেন না। আলোচনা হচ্ছে ক্ষমতায় কে যাবে, কিভাবে ক্ষমতার পায়ের ভাগাভাগি হবে, সেটা নিয়ে আলোচনা আছে। আপনি যদি বিচারের ক্ষেত্রেও দেখেন, যে ওই ছোটোখাটো চুনুপুটি হচ্ছে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হচ্ছে, আর বড় বড় রাঘব বোয়ালগুলো কে পালিয়ে যেতে দেওয়া হচ্ছে। আপনি সংস্কারের কথাও যদি বলেন,
আমরা সবাই মুখে মুখে সংস্কারের কথা বলছি, সংস্কার করব, সংস্কার করব, সংস্কার করব, কিন্তু আপনার আসলেই পুলিশে কতটুকু সংস্কার হয়েছে, আপনি ব্যুরোক্রেসির মধ্যে কতটুকু সংস্কার হয়েছে, সেটা নিয়ে কতটুকু আন্তরিকতা রয়েছে এই সরকারের, আপনার খেয়াল করে দেখুন। তার মানে এইটার একটা মূল কারণ হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য বা পলিটিক্যাল কনসেনসাস না থাকা। এখন আমাদের মধ্যে একটা সুযোগ এসেছে, পররাষ্ট্রনীতি বিষয়ে অন্তত আমরা একটা ঐক্যমত্য তৈরি করতে পারি। আমাদের সাথে চায়নার সম্পর্ক কী রকম হবে, আমাদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কী হবে, আমাদের সাথে ভারতের সম্পর্ক কী হবে, এটা নিয়ে তো আমাদের খুব বেশি ডিফারেন্স কিন্তু আমাদের এই অ্যাক্টিভ পলিটিক্যাল অ্যাক্টরসদের এখন নাই। তার মানে হয়তো এনসিপি একটু বেশি কিছু করতে চায়, তাই না? তাদের জন্য এটা বলা সহজ, তার কারণ তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কম। বিএনপির হচ্ছে যেন বলা একটু কঠিন, তার কারণ হচ্ছে যে তাকে তো আসলে প্র্যাকটিক্যালি যে কিছু একটা করতে হবে, তাই না? কিন্তু তারা তো সবাই মোটামুটি একমত যে এতদিন ধরে গত 15 বছরে ভারতের সাথে যে বায়োলেটারাল রিলেশন ছিল সেটা ইনইকুয়ালিটির উপরে বেস করে হয়েছে, তাই না? এটা তো একমত। তার মানে আমাদের হাতে সুযোগ এসেছে আমরা একসাথে বসে এক ধরনের একটি ঐক্যমত্য তৈরি করার, কিন্তু সেটা আমরা কিন্তু এখন খেয়াল করছি না। এই পলিটিক্যাল কনসেনসাস ছাড়া ভারত যে কোশ্চেন, সেই কোশ্চেনের সমাধান কিন্তু আমরা করতে পারবো না, কিন্তু এটা করা আমাদের জন্য খুবই জরুরি। এখন ভারতের সাথে ভারত প্রশ্নের সমাধান হবে যদি শেখ হাসিনা প্রশ্নের সমাধান হয়। ভারত প্রশ্নের সমাধান হবে যখন ভারতও তাদের দিক থেকে বুঝতে পারবে যে আমাদের শুধুমাত্র একটি ঝুড়িতে ডিম রাখলে হবে না। তারা এতদিন পর্যন্ত শুধুমাত্র আওয়ামী লীগের উপরে নির্ভর করে বাংলাদেশে তাদের বায়োলেটারাল সম্পর্ক তারা নির্ধারণ করতে চেয়েছে। এটা আমি মনে করব যে ভারতের দিক থেকে একটা বড় ধরনের ফুলিশ বোকামি একটা আচরণ। বাংলাদেশে তো আরও অনেক রাজনৈতিক দল রয়েছে, এখন ভারত যতই বলুক যে হচ্ছে বাংলাদেশের সাথে তার রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন হচ্ছে না কেন, সেটার জন্য ভারতই দায়ী। কারণ ভারত পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে একটি রাজনৈতিক দলের ওপর। এখন পর্যন্ত ভারতের রেটোরিক যদি আপনারা খেয়াল করেন, তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের ওপরে নির্ভরশীল রেটোরিক তারা দিচ্ছে, একের পর একটা বক্তৃতা দিয়ে যাচ্ছে। বাংলাদেশে যে একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে, বাংলাদেশের জনগণের মধ্যে মাইন্ডসেটের যে পরিবর্তন এসেছে, সেটার রিফ্লেকশন কিন্তু তারা তাদের আচরণ, তাদের বক্তব্যে আমরা এখনও খেয়াল করছি না। অর্থাৎ বাংলাদেশে আমাদের যেমন একটি কার্যকরী ওয়ার্কিং রিলেশন ভারতের সাথে গড়তে হবে, সেইভাবেই ভারতেরও বুঝতে হবে যে আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশে আরও অনেক রাজনৈতিক দল রয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন অন্ধকার, সেটা কিন্তু ভারতকে বুঝতে হবে এবং সেই বোঝাপড়ার মাধ্যমেই বাংলাদেশের সাথে সম্পর্ক তাদের তৈরি করতে হবে। সেটা যদি তাদের শেখ হাসিনাকে স্যাক্রিফাইস করে করতে হয়, সেটা তাদের করতে হবে। সেটা যদি আওয়ামী লীগের সাথে সম্পর্ক স্যাক্রিফাইস করে তাদের করতে হয়, তাদের সাথে করতে হবে। কারণ তারা একটি মানবতার বিরুদ্ধে যে অপরাধ, সেই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি কমিট করেছে, এরকম একটা রাজনৈতিক দল এবং এরকম একটি রাজনৈতিক দলের প্রধানকে তারা শেল্টার দিচ্ছেন। এবং সে কারণেই এই দুই দেশের রাজনীতি কখনোই নর্মালাইজড হবে না যতদিন পর্যন্ত না বাংলাদেশের পক্ষ থেকে এই ওয়ার্কিং রিলেশনের পক্ষে বক্তব্য দেওয়া শুরু করতে হবে এবং সেই একই সাথে সাথে ভারতকেও বুঝতে হবে যে আমাদের বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের বুঝতে হবে যে কার সাথে আমাদের ভালো সম্পর্ক তৈরি করতে হবে, বাংলাদেশের জনগণের সাথে। এটা কোনো রাজনৈতিক দলের কথা নয়, এটা পুরো বাংলাদেশের জনগণই একটি রায় দিয়েছে, সেই রায়টাকে ভারতকে কিন্তু গ্রহণ করে নিতে হবে। এখন এই ভারত কোশ্চেনের সাথে সাথে তো আরও অনেক কোশ্চেন জড়িত, যে কারণে আমাদের দিক থেকেও আমাদের একটু র্যাশনাল আচরণ করতে হবে। আমরা অনেকেই হচ্ছে যে বিভিন্ন সময় ম্যাপ বের হবে দেখবেন সোশ্যাল মিডিয়াতে, তাই না? বের হয় না যে এইদিকে আমরা আমাদের সরকারের তরফ থেকেও, সরকারের দায়িত্বশীলদের তরফ থেকেও একবার করে আবার মুছে দিয়েছিলেন মনে হয়, তাই না? যে একটা বড় আমরা টেরিটোরিয়াল এক্সপ্যানশন আমরা করব। এর চেয়ে বড় বোকামি আর হতে পারে না। আমাদের বিএনপির পক্ষ থেকেও আমরা বারবার বলি আমরা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বজায় রাখবো। অর্থাৎ আমাদের যে টেরিটরি, সেই টেরিটরি আমাদের, তাদের যে টেরিটরি, সেই টেরিটরি তাদের। আমার ভূখণ্ড ব্যবহার করে তাকে আঘাত হানা যাবে না, তার ভূখণ্ড ব্যবহার করে আমার উপরে আঘাত হানানো যাবে না। এই যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, সেই শ্রদ্ধা এবং মানে মিউচুয়াল রেসপেক্টের উপরে ভিত্তি করে যে সম্পর্ক, সেই সম্পর্ক গড়ার জন্য আমাদের একটি পররাষ্ট্রনীতি লাগবে, যেটি একটি শীত দ্বারা সম্পন্ন পররাষ্ট্রনীতি। এবং আশা করি যে সামনে যদি
আমাদের সরকার জনগণের ভোটে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে আমরা সেই দ্বারা পূর্ণ সম্পর্ক তৈরি করতে সক্ষম হব, এবং সেটা এই সম্পর্কের প্রধান ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা। ধন্যবাদ। ধন্যবাদ সাইমন ভাই। আমি আপনাদের কাছে শেষ প্রশ্নে যাওয়ার আগে একটা প্রশ্নের ছোট করে উত্তর আপনাদের সকলের কাছ থেকে নিয়ে তারপর আমরা আমাদের আলোচনা, আজকে দীর্ঘ আলোচনায় প্রায় শেষ দিকে চলে যাব। আসিফ ভাই যদি শুরু করেন। আমরা পুরো পৃথিবীর স্ট্রাকচারের দিকে, সরকারগুলোর স্ট্রাকচারের দিকে যদি তাকাই, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমরা ভারতকে যদি দেখি, আমরা যুক্তরাষ্ট্রকে যদি দেখি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পোস্ট। আপনার অনেক ক্ষেত্রে যেসব দেশে ডিফেন্স মিনিস্টার আছেন তাদের থেকেও এই পোস্টটাকে ভাইটাল হিসেবে ধরা হয়। এর বাইরে আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এই নিয়োগটা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের নিয়োগ বাংলাদেশে, এইটা কিভাবে হওয়া উচিত ছিল বলে মনে করেন? এই বিষয়ে খুবই প্রিসাইজলি, খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের উত্তর চাইব। ধন্যবাদ রুবাব, এটা খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে উত্তর দেওয়া। বা প্রয়োজনীয়তা ছিল কিনা একটা অন্তর্বর্তীকালীন সরকার? দুইটা ব্যাপার। একটা হচ্ছে যে আমি যেটা বুঝি যে সম্ভবত এই সরকার চেষ্টা করছিল যে মিলিটারির ওপরে সিভিলিয়ান গভর্নমেন্টের নিয়ন্ত্রণ আনা। যদি একদম সহজ কথায় বলি, তো মিলিটারির ওপরে সিভিলিয়ান গভর্নমেন্টের নিয়ন্ত্রণ যখন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে তখন সেটা একভাবে অ্যারেঞ্জ হয়, কারণ আমরা দেখি যে প্রাইম মিনিস্টার নিজেই হচ্ছে যে ডিফেন্স মিনিস্টার থাকে। এর একটা কারণ হচ্ছে যে সাউথ এশিয়ান কনটেক্সটে, এটা ইন্ডিয়াতে না বাট বিশেষ করে পাকিস্তানে এবং অন্যান্য জায়গাতেও, সাউথ এশিয়ান কনটেক্সটে ডিফেন্স মিনিস্টার দেখা যায় যে এত বেশি পাওয়ারফুল হয়ে যায় সে মেইন প্রাইম মিনিস্টারের এগেনস্টে কু করার চেষ্টা করে। তো ওই রকম একটা এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বাংলাদেশে আমরা অলওয়েজ দেখেছি যে ডিফেন্স মিনিস্ট্রি হচ্ছে যে প্রাইম মিনিস্টারের আন্ডারে থাকে। এইবার আমরা দেখলাম যে প্রথমবারের মতন একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, যার যে স্ট্যাটাস সেটা অবশ্যই আর্মি চিফের ওপরে, এবং এটাই প্রমাণ করে যে সরকার চেয়েছিল যে সিভিলিয়ান গভর্নমেন্ট আর্মির ওপরে নিয়ন্ত্রণ পাক। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই নিয়োগটা এখনকার জন্য একটা পলিটিক্যাল মিসক্যালকুলেশন ছিল। আমরা যদি নির্মোহভাবে দেখি যে এই নিয়োগের যেটা উদ্দেশ্য সেইটা অ্যাচিভ করা সম্ভব কি না, সেইটা আসলে অ্যাচিভ করা সম্ভব না, কারণ এই কনটেক্সটটা ডিফারেন্ট। এই গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট না, যদিও গভর্নমেন্টের অনেকেই দাবি করেন এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, বাট এগেইন নির্মোহভাবে যদি দেখি এটা ওইভাবে পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটা ইলেক্টেড গভর্নমেন্টও না। তো এই দুইটা কারণে দেখা গেছে যে মিলিটারি ডেফিনেটলি তার মাসেল ফ্লেক্স করবে, যে কোনো নিয়ন্ত্রণ বাইরে থেকে তারা ওইটা রেজিস্ট করবে, এবং সেই রেজিস্ট্যান্সটাকে যদি গভর্নমেন্ট কার্টেল করতে চায়, তবে তার ঠিক পলিটিক্যাল গভর্নমেন্টের মতন পাওয়ার বা ম্যান্ডেট নাই যে সে মিলিটারির ধমক দিয়ে বসাই দিবে। এখানে কিছু রিয়েলিজমের কিছু ঝামেলা আছে। সো আমার কাছে মনে হয়েছে যে সরকার এই সিদ্ধান্তটা না নিলেও পারত, তাহলে এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল ক্রাইসিস, এবং মানে আমরা তো খুব ডিপ্লোম্যাটিকভাবে বলতেছি, বাট বাস্তবতা তো হচ্ছে যে দুইটা পাওয়ার ব্লক মুখোমুখি দাঁড়ায় গেছে এবং এইটার এখন পর্যন্ত কোনো সলিউশন আসে নাই। এইটা হয়তো বা অ্যাভয়েড করা গেলেও যেতে পারত। অনেক ধন্যবাদ। বিএনপিতেও বেশ অস্বস্তি আমরা দেখতে পেয়েছি, এইরকমটা কেন সাইমন ভাই? আসিফ যে কথাটা বললেন যে মিলিটারি পাওয়ারের উপরে সিভিলিয়ান কন্ট্রোল, এটা ভালো কথা, কিন্তু আমাদের তো এখন যে প্রধান উপদেষ্টা আছেন তিনি তো সামরিক বাহিনীর না, তিনি তো পুরোপুরি বেসামরিক মানুষ একজন, অর্থাৎ এবং ডিফেন্স মিনিস্ট্রির প্রধানও তো বাই ডিফল্ট প্রধান উপদেষ্টা যিনি তিনি, তাই না? তার মানে আমাদের ইউনুস সাহেবের আন্ডারেই তো হচ্ছে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি, এবং ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে আমাদের 3 বাহিনী। তো যে কারণে আসলে সিভিলিয়ান কন্ট্রোল তো অলরেডি আমাদের রয়েছে। আমরা তো মানে কোনো সামরিক সরকার পরিচালিত, সামরিক বাহিনী পরিচালিত এই সরকার তো না। এখন যে নিয়োগটা নিয়ে কথা হচ্ছে, আমি মনে করি যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক। বাংলাদেশ তো যুদ্ধ পরিস্থিতিতে নাই,
বাংলাদেশে তো এমন কোনো ক্রাইসিস হয় নাই যেখানে হচ্ছে সিভিল ওয়ার হচ্ছে। আমাদের কেন একজন ন্যাশনাল অ্যাডভাইজার লাগবে? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কেন লাগবে আমাদের? কি যুক্তিতে লাগবে? আমরা কি কোনো ধরনের সামরিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি? কোনো মিলিটারি ক্রাইসিস হয়েছে আমাদের দেশে? আমাদের দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং সেই অন্তর্বর্তী সরকারের ছাত্র জনতা সব রাজনৈতিক দল সামরিক বাহিনী মিলে একটি সরকার গঠন করেছে। এখন সেই সরকারের জন্য একটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার লাগে কেন? এবং সেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আসার পরে আমরা দেখলাম যে এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর ইত্যাদি দেওয়ার নানা রকম কথা উঠেছে। তার মানে তো আমরা কানেকশনটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি কোনো বিশেষ শক্তিকে হাতে রাখার জন্য এই ধরনের নিয়োগ দেওয়া হলো? সেটা নিয়ে তো আমরা প্রশ্ন উঠাতেই পারি। এবং আমি যে বিষয়টি মনে করি যে অবিলম্বে এই ধরনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের মতো অযৌক্তিক অপ্রয়োজনীয় পজিশন থেকে এই ভদ্রলোককে যত তাড়াতাড়ি পদত্যাগ করানো যায় তত ভালো। এবং এই যে সিভিলিয়ান কন্ট্রোল, সেই সিভিলিয়ান কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের উপদেষ্টা পরিষদের। তার মানে কি তারা বলতে চাচ্ছেন যে তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে সব কিছু, তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে? এই যে পুরো প্রসেসটা, অন্তর্বর্তী সরকারের যে প্রসেস, সেটার এই যে শব্দটা, অন্তর্বর্তী শব্দ মানে কি? শব্দ মানেই তো এটা টেম্পোরারি। আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, এই ট্রানজিশনের জন্য অন্তর্বর্তী সময়। তো কেউ যদি অন্তর্বর্তীটাকে অনির্দিষ্টকালীন সরকার মনে করেন তাহলে একটা বড় ভুল করবেন এবং এই ধরনের সিদ্ধান্ত বারবার তারা নিতে থাকবেন, ভুল সিদ্ধান্ত। যে কারণেই আমাদের খুব তাড়াতাড়ি দরকার একটি নির্বাচিত সরকার, যেটা সুষ্ঠু একটি ভোটের মাধ্যমে হবে এবং জনগণের ভোটের মাধ্যমে একটি রায় দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করবে এবং নির্বাচিত সরকার ঠিক করবে যে কি ধরনের পজিশনে কোন লোককে আমাদের নিয়োগ দেওয়া দরকার রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ সাইমন ভাই। আমি জাস্ট একটু ব্যাখ্যাটা দিয়ে নিই। আমি ওই যে সিভিলিয়ান কন্ট্রোলের ব্যাখ্যাটা বলতে আমি আসলে এইটা বোঝাতে চেয়েছি যে জেনারেল ওয়াকারের উপরে নিয়ন্ত্রণ, ফ্র্যাঙ্কলি স্পিকিং। সো এবং যেহেতু গভর্নমেন্টের মধ্যে অনেকগুলো পাওয়ার ব্লক আছে এবং আমরা সত্যি কথা বলতে কোনো রোমান্টিক পলিটিক্যাল সিচুয়েশনের নাই যেখানে হচ্ছে যে আর্মি ডিরেক্ট গভর্নমেন্টের অর্ডারে চলবে, যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকলে যেটা থাকে। কারণ ওই প্রোটোকলটা ফলো করলে 5 আগস্ট হতো না, এটা সম্ভব ছিল না। তো ওই জায়গাতে আমি আসলে মূলত সিভিলিয়ান কন্ট্রোল, ওইটা দ্যাট ওয়াজ আ ভেরি জেন্টলম্যান ল্যাঙ্গুয়েজ, বাট টু বি ইন আ ভেরি র সাইড ইট ওয়াজ টু কাট ডাউন দ্য পাওয়ার অফ আর্মি চিফ। থ্যাংক ইউ। আমরা শেষ প্রশ্নটা স্যার আমি কয়েকটা জাস্ট কনটেক্সট দিয়ে দিই। একটা তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের প্রশ্ন, এই বিষয়ে আলোচনা শুনতে চাইবো। তার উপর আমাদের এফডিআই আসছে না সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এজন্য চিটাগং পোর্ট আসলে বেটার ম্যানেজমেন্টের কাছে দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। আপনি আজকের আলোচনাটার শেষ টানবেন এই বিষয়গুলোর উপর আলোকপাত করে। আর এর বাইরে আমাদের প্রতিরক্ষা নীতি, সমর নীতিতে আসলে আমাদের কী ধরনের পরিবর্তন আপনি দেখতে চাইবেন বা আসা উচিত প্র্যাকটিক্যাল সেন্সে, এই বিষয়ে কথা বলে আপনি আজকে শুরু করবেন শেষ পর্যায়ে। বলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়ে দুজনেই, আসিফ এবং ডক্টর সাইমন, অনেক কথা বলে ফেলেছেন। তা আমি বেশি বলি না, শুধু এটুকু বলি যে আমরা যে কোনো পদ সৃজন করি বা পদে মনোনয়ন দিই বা নিয়োগ করি, সেটার একটা মূল্য সংযোজন হতে হবে। তো সেটা যদি মূল্য সংযোজিত হয় তাহলে আমি মনে করব তার উপযোগিতা পাওয়া গেল। আর যদি সেটা না হয় বা নতুন কোনো জটিলতা হয় তাহলে ইট ইজ বেটার বি অ্যাভয়েডেড। তো সেটুকুই বলেই আমি শেষ করতে চাই। আর এফডিআই নিয়ে আপনি যেটা বললেন, আসলে এটা কোনো একটা দেশের ভাবমূর্তি, ব্যবসা বাণিজ্যের পরিবেশ, এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার এফডিআই জন্য। এফডিআই তো আমি চাইলাম আর এফডিআই আসবে তা না। যারা এফডিআই নিয়ে আসেন তারা তো বিনিয়োগ করেন, তো বিনিয়োগ করলে তারা লাভ চাইবেন। তো যেখানে লাভের ব্যবসা নাই সেখানে বিনিয়োগ করতে আসবে কেন? আর এখানে বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলবো, সেটা আপনি যদি লক্ষ্য করেন, গত 10 বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ বেসরকারি বিনিয়োগ যেটা আছে সেটা কিন্তু স্ট্যাটিক। গত 10 বছরে কোনো অবস্থার পরিবর্তন হয়নি। বিদেশি বিনিয়োগ আসেই সাধারণত এই দেশীয় বেসরকারি যারা বিনিয়োগকারী তাদের কাঁধে চড়ে আসে বা তাদের সহযোগী হয়ে আসে। তো যেখানে আপনার অভ্যন্তরীণ বেসরকারি বিনিয়োগ স্থবির বা স্থিতিশীল, সেখানে বিদেশি বিনিয়োগ আসবার সুযোগটা কোথায়? তো কাজেই এই জায়গাটাতে এটা শুধু আপনি
বন্দরে কথা বললেন, আমি তার চেয়ে তো ডিপার জায়গায় যেতে চাই। এই যে গত জুলাই আগস্ট মাসের যে আন্দোলনটা হলো, তার শুরুটা কোত্থেকে খেয়াল করেন তো? কোটা আন্দোলন থেকে। কোটা আন্দোলন মানে কি? তরুণ প্রজন্ম তার কর্মসংস্থানের জন্যই আন্দোলনটা শুরু করেছিল। তো আপনি এখানে এই বিনিয়োগ যদি না হয়, সেটা বেসরকারি বিনিয়োগের কথা যেটা বলছিলাম, তো আপনার এমপ্লয়মেন্ট কোথায় হবে? কর্মসংস্থান কোথায় তৈরি হবে? আর কর্মসংস্থান যদি না হয়, আপনার অভ্যন্তরীণভাবে যদি আপনি না করতে পারেন, তো বিদেশি বিনিয়োগ তো আসবে না। আর যে কর্মসংস্থান না হলে আপনি যত রঙিন স্বপ্ন, যত স্লোগান দিয়ে ক্ষমতায় আসেন বা থাকেন, আপনি সেখানে টেকা মুশকিল হয়ে যাবে। কারণ একটা প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা চায়, প্রতি বছর 20 লক্ষ তরুণী এই আপনার চাকরির বাজারে আসে বা বিনিয়োগ কর্মসংস্থানের বাজারে আসে, তাদেরকে যদি আপনি না দিতে পারেন, আপনি এই যে খেয়াল করবেন যে একটা 5 বছরের সরকার হয়, প্রতি বছর 20 লাখ হলে 5 বছরে 1 কোটি মানুষ তৈরি হয়, বা 1 কোটি তরুণ। মানে আমি আপনাকে, তরুণ মানে কি? মানে 1 কোটি নতুন চাকরির ময়দানে আসছে আর কি। 1 কোটি মানুষ, তরুণ প্রজন্ম চাকরি বাজারে আসছে। এই 1 কোটি মানুষ যদি, এরা সবাই তরুণ প্রজন্ম বসে থাকবে না, হয় ডাইনা যাবে নয় বাঁয়ে যাবে। তো কাজে সেই জায়গায় কিন্তু যে কোনো ভবিষ্যতের সরকারের জন্য কিন্তু এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হিসেবে আসবে। এবং তার জন্য পূর্ব শর্ত হচ্ছে, বা প্রথম শর্ত হচ্ছে, যে বা যারাই ধরেন ক্ষমতায় আসেন, নির্বাচনের মধ্য দিয়ে তো আসবেন, তাদের প্রধান চ্যালেঞ্জটা হবে কি করে এখানে কর্মসংস্থান তৈরি করা যায়, তরুণ প্রজন্মের সামনে আপনি ভবিষ্যৎটা দাঁড় করাতে পারেন, তবেই সেটা আপনার রাজনৈতিকভাবে সেটা আপনার জন্য স্থিতিশীলতা নিয়ে আসবে। এবং তার অন্যতম প্রধান পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন। কারণ আইনের শাসন যদি না থাকে, তাহলে বিনিয়োগ, বাংলাদেশে আমরা 80 সাল থেকে আইন বানিয়ে বসে আছি, 40 বছর বেশি হয়ে গেছে, কিন্তু বিনিয়োগ হয় না। তার কারণ বিনিয়োগকারীরা আইন দেখে আসে না। বিনিয়োগকারীরা আরেকটা বিনিয়োগকারীর সাথে কথা বলে, অন্যের সাথে কথা বলে, দেখে অবস্থা বুঝে তারপরেই তারা বিনিয়োগটা করে। তো বাংলাদেশে আমার ধারণা আগামী দিনে সরকারগুলোর জন্য এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থেকে যাবে। এবং এই তরুণ প্রজন্মকে যারা ইন্টিগ্রেট করতে পারবে, তারাই আগামী দিনের রাজনীতিতে টিকে থাকবার সম্ভাবনা উজ্জ্বল বলে আমি মনে করি। এবং এটা এখনকার বাস্তবতার আলোকে আগামী দিনের জন্য, আমাদের জন্য, সকলের জন্যই একটা শিক্ষা হিসাবে থাকতে পারে বলে আমি মনে করি। আর স্যার, আমাদের ভূ রাজনীতি নিয়ে, যেহেতু আজকে আমাদের পররাষ্ট্রনীতি, ভূ রাজনীতি আজকে আমাদের বিষয়, এটা নিয়ে আপনি কিছু বলে শেষ করতে চান কিনা? আমি যেটা বলবো যে আমি খুবই উৎসাহিত বোধ করছি। তার কারণ হচ্ছে আপনারা তরুণ প্রজন্ম এই বিষয়গুলো নিয়ে আগ্রহ নিচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটাও একই সাথে এটাও বলবো যে আমরা একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমি 71-এর মানুষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমি একজন ক্ষুদে কর্মী হিসাবে সংশ্লিষ্ট থাকবার সুযোগ হয়েছিল। আমাদের প্রজন্মে আমরা বাংলাদেশ বলে যে দেশটার নিয়ে গর্ব করি, এই দেশটা আমরা তৈরি করবার কাজে সম্পৃক্ত থাকতে পেরেছি। এটা আমাদের যে প্রজন্মের জন্য গৌরবের বিষয়। আপনাদের এই এখনকার তরুণ প্রজন্ম কিন্তু এই দেশটাকে সাজাবার দায়িত্ব নিয়েছেন। তো কাজেই আপনাদেরকে এটা সাজাতে হবে, এবং সেই সাজানো কাজটা কিন্তু সহজ নয়। এবং এই টার্নিং পয়েন্টটাকে আমরা কিভাবে, যেটা বলছিলেন, শুধু আমাদের এখানে পরিবর্তন প্রত্যাশা করছি তা নয়, বা আপনারা তরুণ প্রজন্ম নতুন কিছু চাচ্ছেন তা নয়। বাংলাদেশের চারদিকে, বাইরের পৃথিবীতে ভূ রাজনীতি পরিবর্তিত হয়ে যাচ্ছে। এক সময়তে আমরা যখন তরুণ ছিলাম, তখন আমরা ইউরোপে কোল্ড ওয়ার দেখেছি। আমাদের এখানে কিন্তু তার ছায়াও কিন্তু এখন আসছে। আপনি মিয়ানমার নিয়ে বলছেন, এখানে চায়না ইনভলভড, এখানে ইন্ডিয়া ইনভলভড, এখানে মিয়ানমার ইনভলভড। ইদানিংকালে আপনারা আলোচনা করছিলেন এইসব নানান কিছুতে মার্কিনীদেরও যে আগ্রহ নাই, সেটা আমরা কী করে বুঝবো? তার অর্থ হচ্ছে আমার ঘরের চারদিকে কিন্তু এখন ভূ রাজনীতি চলছে। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বন্ধু হিসাবে অ্যালাইড। এইদিকে ভারতের সাথে চীনের প্রতিদ্বন্দ্বিতা চলছে, লার্জার কনটেক্সটে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের প্রতিদ্বন্দ্বিতা চলছে, এবং সবগুলোই কিন্তু আমাদের আশপাশেই ঘটছে। আর আরেকটা জিনিস বলে শেষ করি, এখন আর কেউ কিন্তু টেরিটরি দিয়ে আপনি আপনার আধিপত্য বিস্তার করবেন না, টেকনোলজি দিয়ে কিন্তু এখন সেটা হবে। এবং লক্ষ্য করবেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা, সেটা কিন্তু মোর কনসেন্ট্রেটেড অন টেকনোলজি। এবং গত কদিন আগে ভারত পাকিস্তানের লড়াইতেও কিন্তু
টেকনোলজিরই প্রাধান্য আমরা দেখলাম। তো কাজেই বাংলাদেশ এই প্রযুক্তি নিয়ে কতটা প্রস্তুত তার উপরে নির্ভর করবে আগামী দিনে কেমন বাংলাদেশ আমরা পাবো, এবং কেমনভাবে আমরা এই ভূরাজনৈতিক যে এখন যেটাকে ঘূর্ণন আমরা বলি, এই ঘূর্ণনে আমরা আমাদের মান সম্মান বা আত্মমর্যাদা বজায় রেখে সম্মানজনক জাতি হিসাবে আমাদের জনগণের স্বার্থকে সমুন্নত রেখে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে পারবো, সেটার জন্যে আমরা তৈরি হতে হবে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ স্যার। সায়ম ভাই, আপনার কাছেও এই আজকের আলোচনার শেষ টার্মেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি, সমরনীতি, প্রতিরক্ষা নীতি সামনে কিভাবে দেখতে চান এই বিষয়টা আলোকপাত করবেন প্লিজ। ধন্যবাদ। আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে, তাই আমি ছোট্ট করে শেষ করে ফেলবো। আমরা যে পররাষ্ট্রনীতির কথা বলছি এবং যে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছি, আমরা আশা করব এই বাংলাদেশ গড়ার যে ভিত্তি, সেই ভিত্তি হবে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন। আমরা পররাষ্ট্রনীতি গ্রহণ করব, আমি আশা করি আমাদের যে দুইটি চার্টার রয়েছে, জাতিসংঘের চার্টার রয়েছে, সার্কের চার্টার রয়েছে, এই দুইটি চার্টারের উপরে ভিত্তি করে আমরা একটি সভরেন ইকুয়ালিটি, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং নন ইন্টারফেয়ারেন্স, এই নীতির উপরে ভিত্তি করে আমরা একটি পররাষ্ট্রনীতি তৈরি করব। কিন্তু যে কথাটি বারবার এই আলোচনায় উঠে এসেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের গণমানুষের স্বার্থ যেন আমাদের সবার প্রথম প্রায়োরিটি হিসাবে থাকে। আমরা সেটা এই বাংলাদেশের ভিতরে যত নীতি গ্রহণ করি আর বাংলাদেশের বাইরে যত পররাষ্ট্র নীতি গ্রহণ করি, আমাদের প্রধান বিচার্য যেন হয় যে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে। অন্য কোনো দেশের স্বার্থ রক্ষা বা অন্য কোনো দেশকে বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশে নিজেদের ক্ষমতা, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা যাতে আমরা না করি। অন্তত 5ই আগস্ট আমাদের সেই শিক্ষা দিয়ে গিয়েছে। গত 15 বছরে আমরা যে ত্যাগ, তিতিক্ষা এবং নির্যাতনের ভিতরে দিয়ে গিয়েছি, তাতে আমাদের যে শিক্ষা আমরা পেয়েছি, সেই শিক্ষার উপরে ভিত্তি করেই আমরা একটি সুশাসন এবং নাগরিকদের জন্য একটা সুশাসন ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব, এই আশাবাদ যাতে আমাদের মধ্যে থাকে, সেই লক্ষ্য নিয়েই আমরা সামনে এগিয়ে যাব। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসিফ ভাই প্লিজ। ধন্যবাদ রুবাব। আমার প্রত্যাশা হচ্ছে যে আমরা ভবিষ্যতের দিকে আগাবো। অতীত নিয়ে, অতীতের হিস্টোরিক্যাল মিস্টেকের মধ্যে আমরা বহুদিন ধরে আটকে পড়ে আছি। সো ভবিষ্যতে যে সরকারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গঠন করুক, এবং সেই সরকার, আমার প্রত্যাশা যে ডিপ্লোমেসিতে ইনভেস্ট করবে, প্রফেশনাল ডিপ্লোমেট তৈরি করার চেষ্টা করবে। এবং এই প্রফেশনাল ডিপ্লোমেটদের পরিচয় এইভাবে হবে না যে সে কোন দলের সাপোর্টার, রাদার এইভাবে হবে যে বাইরে, দেশের বাইরে তারা বাংলাদেশকে, বাংলাদেশের আপামর জনতা 20 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে কিনা। তার পরিচয় এটা হবে না যে সে কোন ধর্মের বা কোন গ্রুপের, তার পরিচয় এটা হবে যে তার ম্যারিট কতটুকু। সো আমাদের ম্যারিট বেসড একটা প্রফেশনাল ডিপ্লোম্যাটিক ক্লাস দরকার, এবং এই ক্লাসটা যাতে কাজ করার জন্য এনভায়রনমেন্ট পায়, অর্থাৎ আমাদের পলিটিশিয়ানরা যেন যেইটা বুঝে না ওইটাতে মাথা না ঘামায়, এক্সপার্টদেরকে যাতে এক্সপার্টের কাজ করতে দেয়, এবং পলিটিশিয়ানরা যাতে পাশাপাশি থেকে সাপোর্ট করে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, পলিটিক্স করা যেমন পলিটিশিয়ানের কাজ, দে আর ট্রেইন ফর দ্যাট, ডিপ্লোম্যাটস আর ট্রেইন ফর ডিপ্লোমেসি। দুইজন যদি দুইজনের জায়গায় শ্রদ্ধাশীল থাকে, একজন আর একজনকে কোঅপারেট করে, কেবলমাত্র তখনই আমরা একটা স্ট্রং ফরেন রিপ্রেজেন্টেশন পাবো আমাদের দেশের। আমি লাস্ট আর একটা আশাবাদ ব্যক্ত করে শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদদের এখন একটু চিন্তা করতে হবে যে পপুলিজম থেকে কেমন করে বের হওয়া যায়। কারণ ডিপ্লোমেসি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে না যদি না জনগণকে সচেতন করা যায়, এবং পলিটিশিয়ানরা যদি একটু এখানে আগায় না আসেন, জনগণকে যদি একটু ক্রিটিক্যালি না দেখেন, মানে তারা যেইটাই বলবে অলওয়েজ সেটা রাইট, এই পজিশনে না গিয়ে আসলে সঠিক দিকে দিক নির্দেশনা দেন এবং ট্রান্সপারেন্সি মেনটেন করেন, সেটা হয়তো আমাদের জন্য একটা ভালো ভবিষ্যৎ দিতে পারে। সো ইনভেস্টমেন্ট, ট্রান্সপারেন্সি, প্রফেশনালিজম, এটাই হওয়া উচিত আমাদের ভবিষ্যতের ডিপ্লোমেসি। ধন্যবাদ সবাইকে যারা শুনলেন। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, আমাদের অনেক সময় দিয়েছেন।